হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের দেবা স্যার আর তোমরা দেখছো স্টাডি টাইম। মেনলি তোমরা আমাকে দেখেছো ইতিহাসের ক্লাস করাতে। ইতিহাসের ক্লাস করতে করতে তোমাদের রিকোয়েস্টের জন্য আমি এখন জিওগ্রাফিরও ক্লাস করাচ্ছি। আর জিওগ্রাফি ক্লাস আগের দিন আমরা ফেস ক্যাম্প করেছিলাম, দেন তোমরা আজকে ভাবছো যে তাহলে ফেস ক্যাম্প কেন হচ্ছে না, ফেস ক্যাম্পে কী সমস্যা ছিল। তো তাই সমস্যার কথাটা আগে তোমাদের বলি, দেন তারপরে হচ্ছে ক্লাস তো শুরু করা যাবেই। তো ফেস ক্যাম্পের ক্ষেত্রে সমস্যা এটাই হচ্ছে যে জিওগ্রাফির ক্ষেত্রে আমাদেরকে বহু কিছু ছবি, বহু কিছু ম্যাপ, বহু কিছু জিনিস এঁকে ফেঁকে দেখাতে হবে। আর সেই এঁকে যদি আমি তোমাদেরকে না দেখাই তাহলে তোমাদের ডাউট ক্লিয়ার হবে না। আর আমি যদি ক্লাস করাই আর তোমাদের ডাউট ক্লিয়ার হলো না, তো তাহলে তোমরা বেশি নাম্বার পাবে না। আর তোমরা যদি বেশি নাম্বার না পাও তো তাহলে সেই জন্য আমার খুবই কষ্ট লাগবে। তাই তোমার কষ্টও নয়, আমার কষ্টও নয়, তাই জন্য নিয়ে আসা হলো চ্যানেলে একটু নতুন আপডেট। আমরা এখন থেকে তোমাদের পেন ট্যাবের মধ্যে দিয়ে একটুখানি ছবি ফবির মধ্যে দিয়ে ভালো করে এঁকে উঁকে সব কিছু করে হচ্ছে ক্লাস করানোর চেষ্টা করব। তো যাই হোক, নতুন আপডেট তোমাদের কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও। কিন্তু তার আগে আরও একটা কথা, যে আমি এই পেন ট্যাবের সঙ্গে এই নতুন আপডেট এসছে তো খুব একটা অভ্যস্ত নই, তো তাই প্রথম একটু আধটু সমস্যা হতে পারে। আর সমস্যা হলে কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করো, দেন দু একটা ক্লাসের মধ্যে সব কিছু সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমাদের ফার্স্ট ক্লাস হয়েছিল সেটা ছিল কি বহির্জাগতিক প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ। তো এটা আমাদের ফার্স্ট ক্লাস ছিল। ফার্স্ট ক্লাসে তোমাদের হচ্ছে ভূমির গঠন আর হচ্ছে বহির্জাগতিক প্রক্রিয়া, তারপরে হচ্ছে ভেতরের অভ্যন্তরীণ প্রক্রিয়া, এই সকল জিনিসগুলো নিয়ে দেখেছি। দেন তারপরে আজকে যেইখান থেকে একটুখানি শুরু করব আলোচনা, তো সেই টপিকটা হচ্ছে নদীর বিভিন্ন কাজ। নদী তো তোমরা সকলেই দেখেছো, নদী দেখোনি এরম কেউ কি আছো? দেখো, আমার বাড়ি হচ্ছে চন্দননগরে ছোট থেকে বড় হয়েছি। দেন তারপরে হচ্ছে নদীর, গঙ্গা নদী দেখে দেখেই হচ্ছে আমরা বড় হয়েছি। তো তোমরাও কেউ নদীর পাশে থেকেছো, কিংবা হচ্ছে বিভিন্ন নদী বিভিন্ন ধরনের হয়, সেই নদীর বিভিন্ন কাজ, সব কিছু জিনিসগুলোই হচ্ছে আজ আমরা এখানে দেখবো। তো সেই ব্যাপারে হচ্ছে ডিটেলস এই ক্লাসটা হবে। তো প্রথমেই দেখো তোমাদের সামনে লেখা রয়েছে কি, দেন হচ্ছে আমি আগে ফার্স্টেই পেনটা সিলেক্ট করি, না হলে না বুঝতেই পারছো তো নতুন বিভিন্ন সমস্যা হয়। নদীর বিভিন্ন কাজ, নদীর বিভিন্ন কাজের মধ্যে কী পড়ে? ক্ষয় পড়ে। দেখো, কাজের মধ্যে ক্ষয় বলতে কোনো কিছু জিনিসকে যে ক্ষয় করছে, কীরকম ব্যাপার? বাড়িতে যখন হচ্ছে বৃষ্টি হয় তখন দেখবে যে যেই সকল কী বেশ বলে আশেপাশের উঁচু জায়গাগুলো রয়েছে কিংবা ইঁট রয়েছে, যেখানে হয়তো পাইপ দিয়ে যেইখানে জলটা পড়ে সেখানে দেখবে যে ভেঙে চলে যায়। এই যে ভেঙে চলে সেই জায়গাটাকে গর্ত করে দিচ্ছে, এটাই তো ক্ষয়, তাই তো? বহন বলতে কি, ধুলোবালি দেখবে যখন হচ্ছে সব কিছু চলছে, ধুলোবালি নিয়ে তোমাদের হচ্ছে ধুলোবালিগুলো যখন হচ্ছে কী বেশ বলে ধুলোবালিগুলোকে যখন হচ্ছে বয়ে নিয়ে যাচ্ছে, কাদা জল যখন হয় মাঠে, দেখবে যখন খেলতে যাও, সেই খেলতে যাওয়ার সময় কাদা জল ভাসিয়ে নিয়ে যায়। তো কাদা জল যেই ভাসিয়ে নিয়ে যাচ্ছে, জলের সঙ্গে কিছু একটা তো মিশে যাচ্ছে, তো সেটাকেই বলে কি বহন। এই হচ্ছে ক্ষয়, বহন, অবক্ষেপণ, এইগুলোই হচ্ছে নদী কোন জায়গায় কোন কাজগুলো করে, এইগুলো নিয়েই হচ্ছে এই ক্লাসটা হবে। আর তার দ্বারা সৃষ্ট বিভিন্ন ভূমিরূপ, এই ক্ষয় করছে, বহন করছে, এই বহন করেও তো কোথাও একটা নিয়ে যাবে, তাই না? না নিয়ে কি কোথাও যাবে? তো বহন করে যেই ভূমিরূপ সৃষ্টি করছে, সেই সব জিনিসগুলোই আজকে এই ক্লাসের মধ্যে আলোচনা করব। তো এখানে দেখব কি, জলচক্রের অংশ হিসেবে নদী অববাহিকা এবং জলবিভাজিকা। অর্থাৎ এইখানে দেখো, এখানে ডিটেলস অনেক কিছু তোমাদের হয়তো বইয়ের ভাষায় লেখা রয়েছে, সেটাকেই আমি সহজ করে তোমাদের বলার চেষ্টা করি এবং সেই সহজ করে আমি বলবো। প্রথমেই হচ্ছে এখানে একটা ছবি রয়েছে, ছবিটা দেখতে পাচ্ছ তো? এখানে পুরো হচ্ছে এই ছবিটা লাল মার্ক দিয়ে হচ্ছে দেখাতে পারছি আমি। প্রথম একটু আধটু সমস্যা হচ্ছে, এরপরে আরও ইজিলি ব্যাপারটা হয়ে যাবে। প্রথমে কি হয়, পর্বতের চূড়ায় হিমবাহ থেকে উৎপত্তি হয় হচ্ছে নদীর, পর্বতের চূড়ায়। এইখানে কি দেখো, এখানে হচ্ছে একটা সাদা একটা জিনিস দেখো, হিমবাহ বলতে সেই সকল বরফ বা যত উপরে উঠবে, তখন প্লেনে করে যদি কেউ ঘুরে গিয়ে থাকো তো দেখবে সেই মেঘ ফেক হয়ে যায়, যত উপরে যাবে তত হচ্ছে ঠান্ডা। মাঝে হচ্ছে প্লেনে গেলে একটুখানি চাদর ফাদরের প্রয়োজন হয়, কারণ কি সেখানে ঠান্ডা। সেখানে যখন ঠান্ডা হয় তো তখন সেখানে কি উঁচু জায়গাটাতে হচ্ছে বরফ জমে। এই পাহাড়টাও তো হচ্ছে সেরকমই উঁচু জায়গা, সেই উঁচু জায়গাতে হচ্ছে সেই সকল বরফগুলো হচ্ছে জমে হিমবাহ থেকে। আর সেই হিমবাহ থেকেই উৎপত্তি হয় হচ্ছে নদীর। অর্থাৎ সেই উঁচু জায়গা বরফ জমছে, বরফ যখন জমবে, দেখো ফ্রিজেও হচ্ছে বরফ থাকে, আর ফ্রিজ থেকে যখন ওই সেই বরফ আমরা বের করি তখন কি আস্তে আস্তে গলতে শুরু হয়। গলতে শুরু হলে বরফ থেকে আমরা কি দেখতে পাই? জল। তো সেই জলটাই তো হচ্ছে নদী। উঁচু জায়গা,
যদি তোমরা হচ্ছে জল একটা উঁচু টেবিলে হচ্ছে রাখো, একদিকে হচ্ছে গড়ান, কিংবা হচ্ছে সিঁড়িতে যদি জল ফেলো, দেখো যে আস্তে 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 নিচের দিকে নামবে। পাহাড় তো উঁচুতে, পাহাড়ে আমরা মাঝে মাঝে শীতকালে ঘুরতে যাই, তো পাহাড়ের থেকে যখন হচ্ছে সেই জলগুলো আস্তে 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 নামছে, তো সেই জলগুলো বিভিন্ন জায়গা থেকে নামতে নামতে একটা বড় জায়গা হয়ে নামতে 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 যখন যাচ্ছে, তো সেটাই হচ্ছে নদী, তাই না? দেখো ক্লিয়ার হয়েছে তো ব্যাপারটা? তো এখানে বলা হচ্ছে কি, প্রথমে পর্বতের চূড়ায় থেকে হচ্ছে হিমবাহ বা নদীর উৎপত্তি হয়, তারপরে কি নিজস্ব গতিপথ ধরে সে পৌঁছায় হচ্ছে সাগরে। নিজস্ব গতিপথ দেখো এখানে যদি হচ্ছে, এখানে বরফগুলো আস্তে আস্তে গলতে 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 নামছে, নেমে হচ্ছে দেখো হালকা নীল 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 হয়ে আসছে, হয়ে আস্তে 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 এরকম হচ্ছে সাগর, সাগর বা সমুদ্রে চলে আসছে। তো এটাই হচ্ছে নদীর ব্যাপার। ক্লিয়ার? তো দেন তারপরে কি বলা হচ্ছে দেখা যাক, নদী আর সাগর থেকে জল সূর্যের উত্তাপে বাষ্পীভূত হয়। এই যে কোনো একটা জায়গায় হচ্ছে যখন জলটা জমে আছে, সেখানে কি রোদ যখন পড়ে, দেখবে যে রোদ পড়লে কী হয়, আশেপাশে পুকুরে গরমকালে দেখেছো তো, যাদের বাড়ি নদীতে তো তোমরা ইজিলি অতটা বোঝা যায় না, কিংবা যেই নদীগুলো বরফ গলা জল ছাড়াও বর্ষার জলে পুষ্ট, সেই নদীগুলোতে আমরা বুঝতে পারি যে বর্ষা ছাড়া গরমকালের দিনে নদী শুকিয়ে যায়। কিংবা হচ্ছে পুকুরের ক্ষেত্রে আমরা দেখি বর্ষাকালে যেই পরিমাণ পুকুরে জল থাকে, কিংবা হচ্ছে তোমাদের হচ্ছে যেই পরিমাণে যেই পরিমাণে তোমাদের হচ্ছে বর্ষাকালে হচ্ছে জল থাকে, কিংবা হচ্ছে বৃষ্টির সময় যেই ব্যাপারটা হয়, সেরকমই কিন্তু হচ্ছে আদার্স গরমকালের টাইমে সেই লেভেলে জলটা থাকে না। সেই লেভেলে কী হয়, তখন হচ্ছে জলের পরিমাণটা আস্তে আস্তে কমতে থাকে। তো সেটা কমতে থাকে তার কারণ কি? তার কারণ হচ্ছে সূর্য যদি এরকম জায়গায় থাকে, তো এখান থেকে সেই জলগুলো বাষ্পীভূত হয়ে ওপরে উঠতে থাকে, ঠিক আছে? এবং যখন এইগুলো হচ্ছে ওপরে উঠতে থাকে, তখন কি দেখি, ওপরে হচ্ছে মেঘ দেখি, এরকম এরকম জায়গায় হচ্ছে মেঘ দেখি, এরকম এরকম জায়গায় হচ্ছে মেঘ দেখি। তো মেঘ যখন আমরা সেই সকল জায়গাগুলোতে দেখি, তো তখন কী হয়, সেই মেঘ থেকেই কী সৃষ্টি হয়, বৃষ্টি, ঠিক আছে? এবং সেইগুলো ঘনীভূত হয়ে মেঘ আর তুষারপাত হয়, এবং পর্বতের প্রতিবাদ ঢালে সেই মেঘের ধাক্কাকে বৃষ্টিপাত ঘটায়। এইসব জায়গায় হচ্ছে আবার বৃষ্টিপাত ঘটছে। বৃষ্টিপাত ঘটার পরে কি তুষার গলা জলে এবং বৃষ্টির জলে আরও কিছু নদী পুষ্ট হয়। কিছু কিছু সব নদীতে হচ্ছে বরফ গলা জলে হয় না। আমাদের বাড়ির পাশ দিয়ে যায় হচ্ছে গঙ্গা বয়, গঙ্গা হচ্ছে বরফ গলা জলে পুষ্ট, কিন্তু হচ্ছে গঙ্গা ছাড়াও আদার্স বিভিন্ন নদীগুলো রয়েছে, যেই নদীগুলো বর্ষার জলে পুষ্ট। বর্ষার জলে তাহলে কীভাবে পুষ্ট হচ্ছে, এই ওপর থেকে জলগুলো হচ্ছে নামছে, এইভাবে এইখান থেকে জলগুলো নামছে, দেন তারপরে আবার উত্তাপে হচ্ছে উঁচু জায়গা হচ্ছে যাচ্ছে, গিয়ে হচ্ছে পাহাড়ে গিয়ে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে হচ্ছে সেখান থেকে আবার একটা জলের সৃষ্টি হচ্ছে। তো সেই যখন জলের যখন সৃষ্টি হচ্ছে, তখন কি সেই জায়গাগুলোতে আবার সেই নদীগুলো ভরে উঠছে, ঠিক আছে? এইভাবে বায়ুমণ্ডল থেকে যাত্রা শুরু করে বায়ুমণ্ডল হয়ে আবার বায়ুমণ্ডলে ফিরে আসার এই চক্রাকার গতিকেই বলা হয় হচ্ছে জলচক্র। কে দেখো এইখান থেকে আসছে, এসে আবার এই নদীপথ ধরে আবার জলে যাচ্ছে, এইখান থেকে আবার বাষ্পীভূত হচ্ছে, হয়ে আবার সেই পাহাড়ে গিয়ে ধাক্কা খাচ্ছে, আবার সেখানে হচ্ছে গলে গলে পড়ছে, জল হয়ে আসছে, আবার উঠছে, আবার যাচ্ছে। তো এই পথটাকেই বলা হচ্ছে কি জলচক্র, ঠিক আছে? ক্লিয়ার? এইখানে হচ্ছে দেখো জলচক্র বলেই এটাকে হচ্ছে বলা রয়েছে। আর অন্যভাবে যদি আরও বলতে চাই, তো কী হয়, বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রূপে জলের যাত্রাই হলো জলচক্র। এটা হচ্ছে ডেফিনেশন দেওয়া রয়েছে, এই ডেফিনেশনটা লিখতে পারলে হচ্ছে একটুখানি শক্ত ভাষায় দেওয়া রয়েছে। দেখো ওভারঅল হচ্ছে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হলে তুমি যে কোনোভাবে হচ্ছে ডেফিনেশনটা লিখে দিতে পারবে। বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রূপে জলের যাত্রাই হলো জলচক্র। এরপর আসা যাক হচ্ছে নেক্সট স্লাইডে, না আগের স্লাইডে হচ্ছে একটুখানি আছে কি, জলচক্রের বিভিন্ন পর্যায়ের মধ্যে পৃষ্ঠপ্রবাহের অংশরূপে নদীর উৎপত্তি ঘটে, ঠিক আছে? আর ভূপৃষ্ঠে জলের প্রধান উৎস দুটি, এক হচ্ছে কি তুষারপাত, দ্বিতীয় হচ্ছে বৃষ্টিপাত। তুষারপাতের মধ্যে দিয়ে হচ্ছে তোমার হচ্ছে সেইগুলোতে জল আসে, এবং হচ্ছে বৃষ্টিপাতের মধ্যে দিয়েও কি জল পড়ছে, সেইগুলোর মধ্যে দিয়ে জল চলছে। তো এই ক্ষেত্রে কি বলা যাচ্ছে, ভূপৃষ্ঠে জলের প্রধান উৎস হচ্ছে দুটো, তুষারপাত আর হচ্ছে বৃষ্টিপাত। জল কোথা দিয়ে আসে? বৃষ্টি হলে তবেই তো আমরা জল পাচ্ছি, তাই না? বৃষ্টিপাতের কিছুটা জল ভূগর্ভে প্রবেশ করে, ঠিক আছে? মাটির তলে, ভূগর্ভে বলতে মাটির তলে। বৃষ্টিপাত যখন হয় কিছুটা জল হচ্ছে মাটির তলায় প্রবেশ করে, আর কিছুটা বাষ্পীভূত হয়, বাষ্পীভূত হয়ে কি আবার ওপরের দিকে চলে যায়, ঠিক আছে?
আর বাকি জল প্রবাহ আকারে প্রভাবিত হয়। অর্থাৎ বাকি জলটা কি কিছুটা হচ্ছে মাটির তলায় চলে গেল, কিছুটা হচ্ছে মেঘ হয়ে ওপরে গেল, আর কিছুটা হচ্ছে প্রভাবিত হয়। তো অর্থাৎ হচ্ছে গড়িয়ে গড়িয়ে হচ্ছে তোমাদের যায়, বিভিন্ন দিকে যায়, নদীর পথ ধরে যেই জল বয়ে যাচ্ছে সাগরে পৌঁছাচ্ছে সেটা কি প্রভাবিত হচ্ছে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার জলচক্রে। চলো আসা যাক হচ্ছে নেক্সট স্লাইডে। এখানে কি আছে, নদী কাকে বলে। নদী কাকে বলে এটা হচ্ছে সকলেই আমরা জানি নদী কাকে বলে। ঠিক আছে, নদী কি যেখান দিয়ে জল যাচ্ছে সেটাই হচ্ছে নদী। ঠিক আছে, তো নদীর ডেফিনেশন দেখতে গেলে আমরা কি দেখবো, যে নদী হলো স্বাভাবিক প্রবাহমান জলধারা যা পার্বত্য অঞ্চলের বৃষ্টি জল অথবা বরফ গলে উৎপন্ন হয় এবং অভিকর্ষের টানে মাটির ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে প্রবাহিত হয়। অর্থাৎ নদী হলো স্বাভাবিক প্রবাহমান জলধারা। স্বাভাবিক প্রবাহমান জলধারা বলতে স্বাভাবিকভাবে কোনো একটা জায়গায় তুমি জল ঢাললে সেটা আস্তে 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 যেরকমভাবে হচ্ছে গড়িয়ে যাবে সেইটা হচ্ছে সেইভাবেই হচ্ছে স্বাভাবিক প্রবাহমান জলধারা যা পার্বত্য অঞ্চল থেকে, দেখো নদী হচ্ছে এইখানে, দেখো এইটা হচ্ছে পার্বত্য অঞ্চল, এই অঞ্চল থেকে প্রবাহমান জলধারা এই অঞ্চল থেকে আস্তে আস্তে গড়াতে 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 অভিকর্ষ। দেখো এইটা হচ্ছে নিউটনের বায়োগ্রাফি হচ্ছে আমি আগের দিন করেছিলাম, কিংবা তোমাদের শুভময় স্যার হচ্ছে ফিজিক্স পড়ানোর ক্ষেত্রে, যে এইগুলো তোমরা হচ্ছে খুব জানো যে অভিকর্ষ টানে কি প্রত্যেকটা বস্তুকে হচ্ছে নিচের দিকে হচ্ছে যেই টানটা রয়েছে, যেই টানের জন্য আমরা তো লাফ মারলে না হলে আকাশে চলে যেতে পারতাম, তাই তো আমরা মাটিতে আবার পড়ে যাচ্ছি কেন, যে কোনো জিনিস ছাড়লে মাটিতে পড়ে যাচ্ছে কেন, কোন টানের জন্য, অভিকর্ষ টানের জন্য। সেই টানের জন্যই এই পার্বত্য অঞ্চল উঁচু জায়গা থেকে, সেই পর্বত থেকে জলগুলো হচ্ছে নিচের দিকে ধীরে 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 গড়িয়ে আসছে। ঠিক আছে, অভিকর্ষের টানে গড়িয়ে আসছে এবং ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে প্রবাহিত হয়। উৎস থেকে মোহনা বলতে এই জায়গাগুলো, এই যে সাগর ফাগরের দিকে যেখানে গিয়ে শেষ হয়, সেই মোহনার দিকে হচ্ছে প্রভাবিত হয়। তো এটাই হচ্ছে নদী। অর্থাৎ ডেফিনেশনটা কি, নদী হলো স্বাভাবিক প্রবাহমান জলধারা যা পার্বত্য অঞ্চলের বৃষ্টির জল অথবা বরফ গলা জলে উৎপন্ন হয়ে অভিকর্ষের টানে ভূমির ঢাল অনুসারে উৎস থেকে মোহনার দিকে প্রবাহিত হয়। কোনো জলধারা বা নদী কোনো মূল নদীতে এসে পড়লে তাকে উপনদী বলে। কোনো জলধারা বা নদী এরকম একটা মেন জায়গা থেকে কোনো জলধারা বা নদী কি বলা হচ্ছে, কোনো জলধারা বা নদী কোনো মূল নদীতে এসে পড়লে তাকে উপনদী বলে। ঠিক আছে, জলধারা নদী এইভাবে আস্তে আস্তে কোনো মেন নদীতে এসে পড়ছে যখন, তাকে হচ্ছে কি উপনদী বলছে। ঠিক আছে, মূল নদীতে এসে পড়লে তাকে উপনদী বলে। এবং কোনো মূল নদী থেকে অন্য কোনো জলধারা বা নদী বেরিয়ে এসে অন্য কোনো নদীতে বা সাগরে পড়লে তাকে শাখা নদী বলে। ঠিক আছে, মূল নদী থেকে এসে আবার কি হলো, কোনো মূল নদী থেকে এসে অন্য কোনো জলধারা বা নদীতে বেরিয়ে এসে অন্য কোনো নদী বা সাগরে পড়লে, এইসব জায়গা থেকে এলো এসে হচ্ছে অন্য কোনো নদী বা অন্য কোনো নদীর সঙ্গে যুক্ত হয়ে গেল বা সাগরে পড়ছে, তখন কি বলে, তখন তাকে বলা হচ্ছে শাখা নদী। ঠিক আছে, উঁচু পর্বত্য অঞ্চলের হিমবাহ বরফ গলা জল থেকে উৎপন্ন নদীগুলি সারা বছরই জল থাকে। দেখো এইখানে হচ্ছে পার্বত্য অঞ্চল থেকে, যেখান থেকে হচ্ছে বরফ গলা জলের মধ্যে দিয়ে যেই সকল নদীগুলো পুষ্ট, ঠিক আছে, বরফ গলা জলের মধ্যে দিয়ে যেই সকল নদীগুলো পুষ্ট, সেইগুলোতে সারা বছরই জল থাকে। যেমন হচ্ছে উদাহরণ হিসেবে গঙ্গা নদী বলবো, যে গঙ্গা নদীতে কিন্তু সারা বছর জল থাকে। কারণ কি, এটা বৃষ্টির জলে পুষ্ট নয়, বৃষ্টি তো সারা বছর হয় না, কিন্তু বরফ তো সারা বছর গলছে, তাই না। হিমবাহ থেকে এই যে বাষ্পীভূত হয়ে মেঘ যাচ্ছে, মেঘ গিয়ে হচ্ছে সমুদ্রের হচ্ছে চাপ, মেঘের হচ্ছে সেই বৃষ্টি, সেই সকলগুলোর মধ্যে দিয়ে কি বরফ সেখানে অনবরত জমে যাচ্ছে, দিনের পর দিন ধরে সেখানে বরফ জমছে। সেই বরফগুলো ধীরে 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 প্রতিদিন গলতে 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 আসছে। সেই গলা জলের নদী কখনো হচ্ছে শুকিয়ে যায় না। ঠিক আছে, উঁচু পার্বত্য অঞ্চলে হিমবাহ বরফ গলা জলের উৎস নদীগুলি সারা বছরই জল থাকে। তাই জন্য কি সেই সকল নদীগুলোতে সারা বছর জল থাকে। এবং সেইগুলোতে কি বলা, সেইগুলোকে বলা হয়, যেই সকল নদীতে সারা বছর জল থাকে সেইগুলোকে বলা হয় হচ্ছে নিত্যবাহ নদী। আর অন্যদিকে মালভূমি বা অন্য কোনো কম উঁচু জায়গায় সাধারণ বৃষ্টির জলে সৃষ্টি হওয়া নদীগুলিকে বর্ষাকাল ছাড়া সারা বছরে প্রায় জল থাকে না, তাদেরকে অনিত্যবাহ নদী বলে। যেই সকল নদীগুলোতে সারা বছর জল থাকে না তাদেরকেই অনিত্যবাহ নদী বলে।
তো এরকম ব্যাপারটা কি, যেগুলো সারা বছর জল থাকে না, কারণ কি তার উৎস, যেই সকল নদীগুলোর উৎস তোমার হচ্ছে হিমবাহ বা বরফ গলা জল নয়, সেইগুলোকে হচ্ছে সাধারণ নদী বা অনিত্যবাহ নদী বলে। কারণ কি সেখানে হচ্ছে সারা বছর ধরে সেখানে জল থাকে না, সেখানে সারা বছর ধরে জল আসবে কী করে, সেখানে কি পর্বত থেকে বরফ গলে 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 এসে কি সেই নদীটাকে পুষ্ট করছে, না পুষ্ট করছে না। সেখানে উৎস কি, সেখানে উৎস হচ্ছে বৃষ্টি হলে, বৃষ্টি উঁচু একটা এমনি সামান্য একটা উঁচু জায়গা থেকে, সামান্য ছোট ছোট মালভূমি থেকে হচ্ছে বৃষ্টি পড়ছে, গড়ানটা যেদিকে রয়েছে সেদিকে জলগুলো আসছে, সেই ধরনের নদীগুলোকে বলে অনিত্যবাহ নদী, যেখানে সারা বছর জল থাকে না। যে নদী কোনো দেশের মধ্যে দিয়ে উৎপন্ন হয়, সেই দেশের মধ্যেই সেই দেশের কোনো হ্রদ বা জলাধারে মিশে যাচ্ছে, তাকে অন্তঃবাহিনী নদী বলে। অর্থাৎ কোনো একটা দেশের মধ্যেই নদীটা উৎপন্ন হয়েছে, সেই দেশের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে, তাকে কি বলে, অন্তঃবাহিনী নদী বলে। ঠিক আছে, যেমন হচ্ছে ভারতের লুনি নদী, রাশিয়ার আমুদরিয়া নদী প্রভৃতি। আর যেসব নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যে সকল নদী একাধিক দেশের মধ্যে দিয়ে বয়ে চলেছে, সেই সকল নদীগুলোকে কি বলে, আন্তর্জাতিক নদী, ইংলিশে কি, ইন্টারন্যাশনাল রিভার। ঠিক আছে, যেই সকল নদীগুলো বিভিন্ন দেশের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে তাদেরকে বলে আন্তর্জাতিক নদী। তার উদাহরণ, কয়েকটা আন্তর্জাতিক নদীর উদাহরণ হলো সিন্ধু, ব্রহ্মপুত্র, রাইন, দানিউ প্রভৃতি নদী। ঠিক আছে, হোপ এইখানটা হচ্ছে ক্লিয়ার। এবার দেখা যাক হচ্ছে নদী অববাহিকা। ঠিক আছে, নদী অববাহিকা আসা যাক হচ্ছে পরের স্লাইডে। এখানে কি আছে, নদী অববাহিকা বলতে কি বলে, পর্বতের ওপর থেকে পাদদেশ পর্যন্ত যে বিরাট অংশের জল মূল নদীতে এসে পড়ে, সেই অঞ্চলটিকে ওই নদীর ধারণ অববাহিকা বলা হয়। পর্বতের ওপর থেকে পাদদেশ পর্যন্ত যে বিরাট অংশের জল, পর্বতের ওপর থেকে পাদদেশ পর্যন্ত, অর্থাৎ এই সব জায়গা হচ্ছে পর্বত রয়েছে, একটা উঁচু পর্বত রয়েছে, এটা হচ্ছে উঁচু পর্বত, এই উঁচু, এইখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে, এখান থেকে পাদদেশ পর্যন্ত যে জল এসে পৌঁছাচ্ছে। ঠিক আছে, পর্বতের ওপর থেকে পাদদেশ পর্যন্ত যে বিরাট অংশের জল এসে মূল নদীতে এসে পড়ে, সেই অঞ্চলটিকে ওই নদীর ধারণ অববাহিকা বলে। এই যে এইখান থেকে এসেছে মূল নদী, হয়তো এখান থেকে একটা নদী গেছে, তাই মূল নদীতে পড়ছে, এটাকে তাহলে কি বলা হবে, এটাকে বলা হবে ধারণ অববাহিকা। কোনো প্রধান নদী ও তার বিভিন্ন উপনদী, শাখা নদী যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, সেই অঞ্চলটিকে প্রধান নদীটির অববাহিকা বলা হয়। ঠিক আছে, কোনো প্রধান নদী ও তার বিভিন্ন উপনদী ও শাখা নদী যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তাকে সেই নদীর অববাহিকা বলা হয়। এরপর আসা যাক হচ্ছে জলবিভাজিকা। ঠিক আছে, জলবিভাজিকা, ঠিক আছে, যে পাহাড়ি অঞ্চল বা উচ্চভূমির কাছাকাছি অবস্থিত দুটি অববাহিকাকে আলাদা করে সেই উচ্চভূমি বা পাহাড়ি অঞ্চলকে জলবিভাজিকা বলে। ঠিক আছে, যে পাহাড়ি অঞ্চল বা উচ্চভূমি কাছাকাছি অবস্থিত দুটি নদী অববাহিকাকে আলাদা করে সেই উচ্চভূমি বা পাহাড়ি অঞ্চলকে জলবিভাজিকা বলে। অর্থাৎ এই দেখো, এইখানটা হচ্ছে একটা জায়গা, যে এখান থেকে হচ্ছে পাহাড় এসে দুদিকে হচ্ছে জল চলে যাচ্ছে, এই উঁচু জায়গাটাকে কি বলা হচ্ছে, জলবিভাজিকা বলা হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ কোনো পাহাড় বা পর্বতে চূড়ার মতন অংশটি বৃষ্টির জলে বিভিন্ন দিকে ভাগ হয়ে যাচ্ছে, বৃষ্টির জলটা পড়ছে এবং বিভিন্ন দিকে ভাগ হয়ে যাচ্ছে বা বিভাজন করে বইয়ে দেয়, তাই পর্বতের অঞ্চলের এই অংশটিকে কি বলা হচ্ছে, জলবিভাজিকা। ঠিক আছে, কোনো জলবিভাজিকার ভূমির ঢাল অনুসারে বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল বিভিন্ন নদীর সৃষ্টি করে। এই উঁচু জায়গা, এখান থেকে যদি জলগুলো বয়ে যায়, তো অর্থাৎ কি যেই জায়গাগুলো হচ্ছে ঘরান, ঢালু এবং হচ্ছে গর্ত মতন, সেই জায়গাগুলো দিয়ে হচ্ছে জল বয়ে যাবে, তাই তো। কোন একটা জায়গায় তুমি জল ঢালবে, দেখবে কোন জায়গা দিয়ে জলগুলো বয়ে যাচ্ছে, যেই জায়গাগুলো একটুখানি নিচু গর্ত মতন, সেই জায়গাগুলো হচ্ছে ড্রেন মতন রয়েছে, সেই জায়গাগুলো থেকে জল বয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা এই ক্ষেত্রে হচ্ছে সেটাই হবে, উঁচু পর্বতের ওখানে যেখানে জল বৃষ্টি পড়বে, তো যেই জায়গা দিয়ে পাবে সেই জায়গা দিয়ে হচ্ছে জল বয়ে যাবে। ঠিক আছে, আর এইভাবেই বিভিন্ন নদীর সৃষ্টি হয়। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, মধ্য এশিয়ার পার্বত্য ভূমিতে পৃথিবীর সর্বপ্রধান জলবিভাজিকা তৈরি হয়েছিল। ঠিক আছে, মধ্য এশিয়ার পার্বত্য ভূমিতে পৃথিবীর প্রধান জলবিভাজিকা বলা হয়, কারণ এই অঞ্চল থেকেই পৃথিবীর সব থেকে বেশি নদী উৎপন্ন হয়ে
ভূমির ঢাল অনুসারে বিভিন্ন দিকে বয়ে গেছে। তো আজকের ক্লাস হচ্ছে এইখান অবধি শেষ করলাম। তো প্রথম দিন হচ্ছে বিভিন্ন নতুন আপডেটের সঙ্গে সাধারণ কিছু কিছু সমস্যা আসছে, অনেক ক্ষেত্রে হচ্ছে কমফোর্টেবল হচ্ছে না ক্লাসে, কিন্তু দু একদিনের মধ্যে হয়ে যাবে সব কিছু। আজকের ক্লাস কেমন লেগেছে, সমস্যা অসুবিধা সব কিছুর কথাই জানিও। আর কেবল জিওগ্রাফি নয়, আদার্স ক্লাসও হতে থাকছে, সেই সকল ক্লাসগুলো দেখে তোমাদের মতামত জানিও। তবে আজ এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। চলো টাটা, বাই বাই।